এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে গাজীপুরে মোটরসাইকেল মহড়া দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। স্থানীয়রা জানান, এনসিপি নেতারা গাজীপুরে এসে বারবার উত্তেজনা ছড়াচ্ছেন। তারা চান শহরটিকে অশান্ত করতে। ছাত্রলীগের গাজীপুর মহানগরের নেতারা বলেন, এদিকে আজ গাজীপুরে এনসিপি নেতাদের ভয়াবহ অবস্থা হয়। লক্ষ লক্ষ ছাত্রলীগের তুপের মুখে পড়ে তারা। গোপালগঞ্জ থেকেও খারাপ পরিস্থিতি। সারা দেশে জরুরি অবস্থা জারি হয়। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। দেশের অবস্থা খুব একটা ভালো নয়, অনেকেই মনে করছেন। যদি আপনারা ইউটিউব, ফেসবুক এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করেন তাহলে দেখবেন কেমন যেন একটা গুমোট ভাব। আগামী বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে। আমিও বসে আছি, কবে ইউনিসের হাতে হ্যান্ডকাপ পরাতে পারবো, আর ঠিক একইভাবে তার জেলে ঢুকাতে পারবো। আর তার ওই উপদেষ্টারা আর তার ওই চালা চামুন্ডা। আওয়ামী শোকের মাস আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ, এবং সেজন্য দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি। এখন এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে 5ই আগস্ট, এই যে লোক লাগছে একটা এনআরকি সিচুয়েশন তৈরি করবে। একটা এনআরকি সিচুয়েশন হবে, দেখবেন আর্মি পাওয়ার নিয়ে একদম মোটামুটি কন্ট্রোল করে এরপর দিন দেখবেন যে আপাতত আসবে। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সরকার নড়েচড়ে বসছে। সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি স্পেশাল ব্রাঞ্চ। এদিকে আগস্ট মাসকে ঘিরে মহা পরিকল্পনার জাল বুনেছে আওয়ামী লীগ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ঢাকা দখল, পালাতে গিয়ে ধরা পড়ল সমন্বয়ক রাফি। এইভাবে অনেক সমন্বয়ক এখন বিপদের মুখে। আপনারা জানেন আজকে এনসিপি নেতাকর্মীদের পথসভা ছিল গাজীপুরে, এবং এই গাজীপুরকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীরা বিশাল একটি সুযোগ পায়। আপনারা দেখেছেন ছাত্রলীগ কর্মীরা বাংলাদেশের যে কোনো প্রান্তের মধ্যে তারা অস্থিতিশীল পরিবেশ গঠনের চেষ্টা করে। তারা গোপনে থেকে অনেক পরিকল্পনা করে এবং শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক অনেক কিছুই করে। গাইজ, আজকে কি হচ্ছে এবং সন্ধ্যার পর কি ঘটতেছে গাজীপুরের মধ্যে আপনারা সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সর্বশেষ দেশের অবস্থা এবং সমন্বয়কদের অবস্থা বা সার্জিস, হাসনাত, নাহিদদের অবস্থা। আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। দেশের সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই জায়গায় আপনারা সব কিছু দেখতে পারবেন। সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে। সরকারও আসলে এত ভয় পাচ্ছে কেন, তো ভয় পায় কেন? যদি ভয়কেই জয় না করতে পারে তাহলে তো দেশ চালানো কঠিন। আর ভয় পাওয়ার নানা কারণ আছে। গত 1 বছরে বিতর্ক সরকারের পিছু ছাড়ছে না। গত 1 বছরে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না, যার দরুন বারবার সব সময় ভয় কাজ করছে, ভীতি কাজ করছে। এই বুঝে আওয়ামী লীগ এলো, এসে গলা কেটে নিয়ে চলে গেল না, সেটা বহু দূরে, এখনো সময় লাগবে। আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে, রেডি। সাথে এটাও বলি যে বর্তমান সরকার সমর্থকদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যা ঘটছে তার থেকে শতগুণ, হাজার গুণ ভালো ছিল। সেই ভালোটাকে মানুষ ফিল করছে, যার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। সরকার আসলে ভয় পাচ্ছে। সরকার ভয় পেত না। সরকার যদি আত্মবিশ্বাসের সাথে সবকিছু ট্যাকেল করতো, ভালো শাসন করতো, ভালো সময় দিয়ে দিত, গত 1 বছর আগের তুলনায় ভালো একটা সময়, যে না ভালো হচ্ছে, অগ্রগতি হচ্ছে, সুশাসন এসছে, তাহলে কিন্তু সরকারের ভয়ের কোনো কারণ ছিল না। কিন্তু সরকার নিজের লেজে গোবর অবস্থা লাগিয়ে ফেলেছে, যার দরুন সরকার ভয় পাচ্ছে। এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে, এসবির সব ইউনিটকে চিঠি দিয়েছে। কদিন আগেও এই চিঠিগুলো চালাচালি হতো গোপনীয়তার সাথে। এই চিঠিগুলো একদম পাবলিকলি প্রকাশ হতো না। কিন্তু দেখুন, সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে, গণমাধ্যমে কিন্তু তত সরকারের সমালোচনা বা সরকার খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখতে পারছে। আস্তে আস্তে গণমাধ্যম কিন্তু উন্মুক্ত হবার চেষ্টা করছে। গণমাধ্যমের শক্তি, প্রবল শক্তি। আমি বারবার বলি, আজকে বাংলাদেশের গণমাধ্যম খবর দেয় না, দিতে পারে না, শুধুমাত্র মবের কারণে। এই মবটা বন্ধ হয়ে যাক। দেখুন, সরকার গণমাধ্যমের দাফাদাফিতেই, সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের লাফালাফিতে সরকার টিকতে পারবে না। কিছু একটা হবে, কারণ আপনারা যত দুঃশাসন করবেন তত প্রেক্ষাপট রচিত হবে তীব্রভাবে, এবং তত ওই প্রেক্ষাপটটাকে যদি আওয়ামী লীগ কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারে। কলাবাগানে সমন্বয়ক সহ 14 জন আটক হয়েছে। 14 জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনা। এই বাচ্চা ছেলে পেলের মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ অভ্যুত্থান? কেউ উত্তর দিতে পারবে? এই বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন, এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে। আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো, দেখেন, বৈষম্য বিরোধী একজন নেতা, সে এনসিপির চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে।
এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার উপরে হামলা করেছে। আপনারা দেখেন, এরা নিজেরাই কামড়াকামড়ি শুরু হয়েছে। যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না, ততগুলো ঘটনাই এই এনসিপির ছেলেপেলেই আমাদেরকে ঘাটতে হয়নি। চট্টগ্রামে চাঁদাবাজি যেটা বের হইল, বিয়ে বাড়িতে গিয়ে এরা মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে। এটা আমরা জানলাম কিভাবে? ওরাই প্রকাশ করছে, ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আরেক পক্ষ গিয়ে করে। রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে 4 সমন্বয়ক আটক হয়েছে। কেন আটক হয়েছে? ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে কেন চাঁদাবাজি করতে গেছে, সিনিয়র সমন্বয়করা ওদেরকে ধরাই দিছে। চিন্তা করেন, এই সময়ে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু চাঁদাবাজির ঘটনা ঘটেছে। আমজনতা দলের পক্ষ থেকে আমরা একটু উল্লেখ করতে চাই এগুলো। এর মধ্যে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে ঘটনা ঘটিয়েছে, এর মধ্যে তানভীরের নাম উল্লেখযোগ্য। ডক্টর ইউনূস স্যার সরকারকে বলতে চাচ্ছি যে তানভীরকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কি কি আলামত দরকার? তানভীরকে আটক করার জন্য, এই তানভীরের জন্য এবং 46 প্রেস মালিক এরা যৌথভাবে কয়েকশো কোটি টাকা লুটপাট করলো। আওয়ামী লীগ সরকার পতনের বছর না ঘুরতে ভাবমূর্তি ধসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শক্তিগুলো। নজিরবিহীন চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা স্রোতের মতো প্রকাশ্যে আসছে। আন্দোলনের অন্যতম নেতা উমামা ফাতিমা মনে করছেন, জুলাই পরিণত হয়েছে মানি মেকিং মেশিনে। দেশের অন্যতম বড় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদে তিনি বেদনায় নীল হয়ে গেছেন। ফখরুলের হৃদয় যখন বেদনার্ত, ঠিক তখনই রাজশাহীতে 123 চাঁদাবাজের তালিকা নিয়ে চলছে তোলপাড়। এই তালিকায় বিএনপি জামাতের আছেন 50 জন। এমন এক পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠেছে, গত বছরের জুলাই আন্দোলন ক্ষমতায় নতুন মুখ আনা ছাড়া দেশের মানুষকে নতুন কি উপহার দিতে পেরেছে? যারা এখন দেশের শাসক এবং আগামীতে যারা আসতে পারেন, তাদের ঘিরে কি ধরনের প্রত্যাশার সুযোগ রয়েছে মানুষের সামনে? জুলাই আন্দোলনের নায়কেরা 1 বছর না যেতেই কেন পরিণত হলেন খলনায়কে? সূত্রগুলো বলছে, সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে সরকারি কাজে সবখানে ডক্টর ইউনূস রেখেছিলেন তার নিয়োগকর্তা ছাত্রদের। তাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় এত জমেছে যে খোদ ডক্টর ইউনূসই এখন নিজেকে অসহায় মনে করছেন। যার ইঙ্গিত পাওয়া যায় জুলাই আন্দোলনের কথিত মাস্টারমাইন্ড এনসিপির পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কথায়। তিনি দাবি করেছেন, দুর্নীতি চাঁদাবাজির কারণে আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরপরই ছাত্ররা তার নিয়োগকর্তা বলে ঘোষণা দিয়েছিলেন। সেই নিয়োগকর্তাদের রিটার্ন বুঝিয়ে দিতে দেরি করেননি অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ, জেলা পরিষদ থেকে সচিবালয় সবখানে ছাত্রদের প্রতিনিধি নিয়োগ করেন। এই ছাত্রদের ভয়ে প্রশাসন হয়ে পড়ে স্থবির। শুরু হয় তাদের তদবির, নিয়োগ, টেন্ডার বাণিজ্য। তাতেও থামেনি তারা, শুরু করে দেয় দেদারসে চাঁদাবাজি। তার জন্য কায়েম করে মবের রাজত্ব। প্রথম কয়েক মাস তাদের প্রধান লক্ষ্য ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, কিন্তু তারপরে কোনো বাজবিচার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিএনপি জামাতের বিরুদ্ধে রয়েছে ব্যাপক চাঁদাবাজি ও দখলের অভিযোগ। দিন যত যাচ্ছে ততই খারাপ হচ্ছে পরিস্থিতি। মবের প্রতি সরকারের পক্ষপাত বিভিন্ন সময় স্পষ্ট হয়েছে বিভিন্ন উপদেষ্টার কথায়। এমনকি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গত 26 জুন মবকে প্রেসার গ্রুপ হিসেবে আখ্যায়িত করে ব্যাপক সমালোচনার জন্ম দেন। তার দাবি, আগের আমলের সাংবাদিকদের ব্যর্থতার কারণে মব তৈরি হচ্ছে, এটা হলো প্রেসার গ্রুপ। দর্শক, অন্তর্বর্তী সরকারের পরোক্ষ মদত এবং কিংস পার্টি এনসিপি সহ বর্তমানে সক্রিয় প্রধান দলগুলো নেতাকর্মীদের অংশগ্রহণে মবের দাপট অনেকটা স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে। তবে 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য রাস্তায় লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যার ঘটনা নতুন করে আলোড়ন তোলে সারা দেশে। প্রাথমিকভাবে বিষয়টিকে পুঁজি করে বিএনপি বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ করে বিএনপি বিরোধী সরকার ঘনিষ্ঠ অংশগুলো। বিশেষ করে এনসিপি ও জামাত শিবির ঘটনাটিকে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার কৌশল নেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল স্লোগানও শোনা গেছে এই সময়। ঘটনাটি নিয়ে ব্যাপক চাপের মুখে পড়ে বিএনপি। এরই প্রায় 2.5 সপ্তাহ মাথায় আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে 50 লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতা। কিংস পার্টি এনসিপির 2 ছায়া সংগঠন হিসেবে পরিচিত এই 2 সংগঠনের নেতাদের গ্রেপ্তারের ঘটনাটাকে পাল্টা রাজনৈতিক সুবিধা দিয়েছে বিএনপিকে। যার প্রকাশ ঘটে তাদের আদালতে হাজির করার সময়। 4 জনকে 27 জুলাই আদালত ভবনের 4 তলায় নেওয়ার সময় সিঁড়িতে পুলিশি নিরাপত্তার মধ্যেই বিএনপির সমর্থকেরা কিল, ঘুষি, লাথি মারেন। দর্শক, এই ঘটনাটিকে রাজনীতির পাল্টা পাশার দান হিসেবে নিয়েছে বিএনপি। সেই সঙ্গে ঘটনাটি প্রচন্ড বিপাকে ফেলেছে কিংস পার্টি এনসিপিকেও। মজার বিষয় হলো, ডক্টর ইউনূস এই শিক্ষার্থীদের
কয়েক মাস আগেও নিজের নিয়োগকর্তা হিসেবে দাবি করেছেন। তবে পরিস্থিতি ভালো না দেখে সরকার ও নিয়োগকর্তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে দেরি করেনি। আদালতে তীব্র ভাষায় বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রিমান্ড শুনানিতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, এরা কোনো সাধারণ আসামি নয়। গত বছর 5 আগস্টের পর থেকে এ চক্র ধানমন্ডি, গুলশান, বনানী এলাকায় আওয়ামী লীগের বাসা খুঁজে খুঁজে লিস্ট তৈরি করে চাঁদাবাজি করেছে। চাঁদাবাজি করে তারা ফেসবুকে উল্লাস করেন। তারা যে বাসায় হানা দিয়েছেন সেটা আওয়ামী লীগের নেত্রীর বাসা। তিনি পালিয়ে আছেন। এরপরও তার বাসায় গিয়ে চাঁদা দাবি করেছেন। এখানেই থেমে না গিয়ে তিনি বলেন, রিমান্ডে নেওয়া হলে কত কোটি টাকার মালিক তা পাওয়া যাবে। দর্শক খেয়াল করে দেখুন, নিয়োগকর্তা হিসেবে ক্রমাগত প্রশ্রয় দিয়েছে সরকার, কিন্তু বিপদে পড়া মাত্র 4 ছাত্রকে ছুঁড়ে ফেলতে দেরি করেনি। উল্টো তাদের বিরুদ্ধে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টার অভিযোগও তোলা হয়েছে। অথচ এই 4 ছাত্র এতদিন অন্যদেরকে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে মব ও চাঁদাবাজি করেছেন। সবশেষ তারা যে বাসায় চাঁদা আনতে গিয়ে গ্রেপ্তার হন সেটিও আওয়ামী লীগের এক সাবেক এমপি। শুধু সরকারের মুখ ফিরিয়ে নেওয়া নয়, কিংস পার্টিও দায় এড়াতে দেরি করেনি। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার নড়েচড়ে বসছে। সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবিএস স্পেশাল ব্রাঞ্চ। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। এখানে প্রথম আমরা যেটা বলছি যে আমাদের যে আরেকটা বিপ্লব, সেই বিপ্লবটা এই সময়কার মধ্যে প্রয়োজন হতে পারে। বিশেষ করে 3 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দেওয়া, জুলাই সনদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ছাত্র জনতা রাজপথে জুলাই সনদ ঘোষণা করা, এই সরকারকে, বিপ্লবী সরকারকে টার্ন করা সরকারে, এরকম অনেক বিষয় আসতে পারে। পিনাকি ভট্টাচার্যরা এই বিষয়ে নড়চড়ে বসেছেন আগে। যেহেতু একটা সেকেন্ড রেভলিউশন বা একটা দফা এই 29 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে ঘটবে, বিপ্লবীরাই করবে, তো এই নৈরাজ্যকার পরিস্থিতি, বিপ্লব বানিয়ে নৈরাজ্য, এটা কোনো গণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক পদ্ধতি নয়। হাসিনার পতন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয়নি। এখন চুপ্পুকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরায়নি। ছাত্ররা যদি চুপ্পুকে সরাতে চায়, এটাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হবে না। এটা তো হবে বঙ্গভবন ঘেরাও দিতে হবে। কারণ ঘেরাও দেওয়ার পর চুপ্পুকে গ্রেফতার করবে, না হেলিকপ্টার উড়িয়ে নেবে, না মাইল খাবে, এটা পরের বিষয়। এটি তো কেওয়াস। তার চাইতে বরং চুপ্পুকে যদি যথাসময় সরিয়ে দেওয়া হতো ভালো হতো। পিনাকি ভট্টাচার্যদের ডেডলাইন কিন্তু আছে। এইরকম পরিস্থিতি, জুলাই সনদ, চুপ্পু, আরো আমাদের বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন, এই বিষয়গুলো নিয়ে এমনিতেই একটা উত্তেজনাকর পরিস্থিতি দেশে বিরাজ করতে পারে। সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো। এটা হচ্ছে বাস্তব কথা। তবে আমরা মোটেই উদ্বিগ্ন নই। আমাদের ফোকাস যে জুলাইয়ের স্পিড ধরে রাখা, বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের অপূর্ণতাগুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করা। যেমন 1 নম্বর হচ্ছে চুপ্পুকে সরানো। কিন্তু দর্শক, আওয়ামী লীগ যদি কোথাও দাঁড়ানোর চেষ্টা করে এই 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আওয়ামী লীগকে তামা করে দেওয়া হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। আর বাস্তব কথা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কিছু করার সক্ষমতাই রাখে না। এরা ওই একটা আন্দোলনের মধ্যে 2, 4, 10, 20 জন ঢুকে যেতে পারে। যেমন মাইলস্টোন কলেজের ঘটনায় মাইলস্টোন শিক্ষার্থীদের আন্দোলনে কিছু ঢুকেছে, সচিবালয়ে কিছু ঢুকেছে, কয়জন? আর সব মিলে 50 জন হবে। ওটা তো ধরা পড়েছে, শেষ। বড় কিছু করার সক্ষমতা রাখে। তার প্রমাণ হচ্ছে ওরা একটা হরতাল ডেকেছিল এই গোপালগঞ্জের সকল গণহত্যার প্রতিবাদে। অথচ ওই দিন যে হরতাল কেউ জানতোই না, কিচ্ছু, সারা বাংলাদেশে কিচ্ছু করতে পারেনি। ওরা 2 জন লোক মিছিল করতে পারেনি। আওয়ামী লীগের এখন এমন অবস্থা, ওরা 10 জন লোক একসাথে বাংলাদেশের কোথাও মিছিল করার সক্ষমতা রাখে না। গোপালগঞ্জে কিছুটা পারতো, গোপালগঞ্জে এখন আর পারবে না। গোপালগঞ্জের কোন উপজেলায় রাজপথে 10 জন আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, এখন আর সাহসই করবে না। টুঙ্গিপাড়াও পারবে না। তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তেমন কিছু করবে বিষয়টা এরকম নয়। তবে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ কোথাও অনুপ্রবেশ করলে সাথে সাথে ধোলাই। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে নিয়ম, আমাদের যে বিপ্লব, চুপ্পুকে সরানো, নতুন সংবিধান, জুলাই সনদ, এগুলোকে আবার কেউ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রতিহতের চেষ্টা করলে খবর আছে, যদি এটা সম্ভব না। যেমন এগুলোতে হাসনাত আব্দুল্লাহরা সামনে থাকবেন, শরীফ ওসমান হাদি এরা সামনে থাকবেন। সেই জায়গায় চাইলেও ওরা তেমন কিছু করতে পারবে না। তা আশা করি দর্শক, এই খবর যেটা মোটামুটি আপনাদের জন্য উদ্বেগ জাগিয়েছে, দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা। এর অবস্থা খুব একটা ভালো নয়, অনেকেই মনে করছেন। যদি আপনারা ইউটিউব, ফেসবুক এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করেন তাহলে দেখবেন
কেমন যেন একটা গুমোট ভাব, সবাই বলছেন, সব ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন, ফেসবুকে বলছেন দেশের অবস্থা ভালো নয়, 3 তারিখ কী ঘটবে, 5 তারিখ কী ঘটবে, জুলাই সরকার আসবে কিনা, জুলাই ঘোষণা হবে কিনা, না নতুন করে আন্দোলন শুরু হবে, এই সমস্ত নানান আলোচনা সমালোচনা চলছে ইউটিউব এই যে মাধ্যমগুলো আছে ভার্চুয়াল মিডিয়া, সেগুলোতে। এগুলো দেখে অনেকে ঘাবড়িয়ে গেছেন, অনেকে ভাবছে যে আসলেও দেশে কি অবস্থাটা হচ্ছে। অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছেন যে দেশে সামনে একটা ভয়াবহ দিন আসছে। আসলেও কি তাই, নাকি এগুলো শুধুমাত্র এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এগুলো বলে বেড়ায়, শুধুমাত্র কন্টেন্ট? দর্শক, আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় বা এই সমন্বয়করা যে বিভিন্ন পথসভা এবং দেশের মধ্যে বর্তমানে কী হতে যাচ্ছে এইগুলো নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, দেশের প্রত্যেকটা জনগণ কিন্তু এক প্রকার আতঙ্কে রয়েছে। দেশের মধ্যে চারদিকে যে বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ চলে, গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।